প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জরায়ুর টিউমার ও তার চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজলিমা নার্গিস 1973 সালের অক্টোবরে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অপস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জরায়ুর টিউমার ও তার চিকিৎসা। আমি শুরুতেই জানতে চাইবো যে জরায়ুর টিউমার বলতে তো আমরা বুঝি, আসলে টিউমার বলতে কি বোঝায়, কিন্তু তারপরেও একটু স্পেসিফিকভাবে জানতে চাইবো যে জরায়ুর টিউমার জিনিসটা আসলে কি। আচ্ছা, জরায়ু তো মেয়েদের একটা অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটাকে আরেকটা নামও বলা হয়ে থাকে, আমরা যেটা ইউটেরাস নামে বলে থাকি। তো যেখান থেকে আসলে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার প্রতি মাসেই যেখান থেকে একটা পিরিয়ড হয় এখান থেকে, এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন একসাথে স্বামী স্ত্রী একসাথে থাকে, এবং তখন জরায়ুর প্রধান কাজ হয়ে থাকে গর্ভধারণ। তো স্বাভাবিকভাবে এই নিয়মেই মানুষের জীবন চলে থাকে। তো এর বাইরে যখন জরায়ুতে একটা নতুন করে কোনো কিছু গ্রোথ বলি আমরা, টিউমার বা যেটাকে বলে থাকি যে আমরা নতুন কোনো একটা মাংসপিণ্ড তৈরি হওয়া, সেটাকেই বলি আমরা টিউমার। এবং এই টিউমার সাধারণত ভালো এবং খারাপ দুই ধরনের হতে পারে। যখন ভালো হয় তখন এটাকে আমরা বলি বিনাইন টিউমার, আর খারাপ টিউমারটাকে আমরা সাধারণত ক্যান্সার নামে অভিহিত করে থাকি। আচ্ছা, তো জরায়ুতে যে টিউমারগুলো সাধারণত হয়ে থাকে তার মধ্যে ফাইব্রয়েড ইউটেরাস বা লিওমায়োমা বলে, এটা হচ্ছে সবচেয়ে কমন। এবং মেয়েদের এই রিপ্রোডাক্টিভ লাইফের মধ্যে সবচেয়ে বেশি যে টিউমারটা হয়ে থাকে সেটাই হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুর টিউমার। আচ্ছা ম্যাডাম, আমরা তো সব থেকে কমন যে টিউমারটা সেটা সম্পর্কে জানলাম। তো এই যে লিওমায়োমা বা ফাইব্রয়েড, এর পিছনের কারণগুলো কি, এটা কেন হচ্ছে? আসলে এক্স্যাক্ট বা যদি বলা হয় যে একদম প্রধান কারণ কি, তাহলে সেই হিসাবে বলতে গেলে কিন্তু আসলে জরায়ুর টিউমারের এখনো পর্যন্ত এক্স্যাক্ট কারণটা এটা বের হয়ে আসেনি। তবে কিছু কিছু কারণ এটার সাথে জড়িত। আচ্ছা, যেমন এটা দেখা গেছে যে এই টিউমারটা কাদের বেশি হয়। হ্যাঁ, এই টিউমারটা দেখা গেছে যে যাদের বাচ্চা কাচ্চা হয়নি বা বাচ্চা কাচ্চা কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউমারটা বেশি দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলা উচিত যে যথোপযুক্ত সময়ে আসলে বাচ্চা কাচ্চা গ্রহণ করাটাও জরায়ুর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, জরায়ুর স্বাস্থ্যের জন্য ভালো। এবং কারণ যতগুলো রিসার্চে আসছে দেখা গেছে যে যাদের বাচ্চা কাচ্চা হয়নি বা কম বাচ্চা কাচ্চা, তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউমারটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আর ম্যাডাম একটু জানতে চাইবো যে জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড লিওমায়োমা যেটাই বলি, এটা নিয়ে যখন একজন রোগী আসছে তখন তার মধ্যে কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হচ্ছে? জি, এটা যেহেতু এটা খুবই একটা কমন সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে প্রায় প্রতিদিনই আমাদেরকে এই ধরনের রোগী আমাদের দেখতে হচ্ছে। তো এই ধরনের রোগীরা সাধারণত যে সমস্যাগুলো নিয়ে আসেন তার মধ্যে প্রথম সমস্যাই হচ্ছে সেটা হচ্ছে যে মাসিক বা পিরিয়ড জনিত সমস্যা। আচ্ছা, মেয়েদের প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় পরপর পিরিয়ড হয়ে থাকে, কিন্তু যখন একটা মেয়ে জরায়ুর টিউমারে ভোগে তখন সাধারণত যে প্রধান যে সমস্যাটা দেখা দেয় তার এই পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা দেয়। তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তার সাইকেলটা যে সময় শেষ হওয়ার কথা, সাধারণত প্রতি মাসে পিরিয়ড আমাদের 7 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, 5 থেকে 7 দিনের মধ্যে। জরায়ুর টিউমার হলে সেই ক্ষেত্রে এই ব্লিডিংয়ের পরিমাণটা বেড়ে যায়।
আচ্ছা, এই ব্লিডিংয়ের পরিমাণটা আপনার নর্মাল ফ্লোর চাইতে চাকা চাকা হিসেবেও ব্লিডিং হতে পারে, অথবা যে ডিউরেশন বা সময় আমি বললাম সেই অনুযায়ী দেখা যেতে পারে যে মাসিকটা এই মাসে 5 দিনের জায়গায় বেড়ে সেটা 7 দিন হচ্ছে, কখনো বেড়ে সেটা 10 দিন হচ্ছে, এমন অবস্থায় কখনো কখনো যায় যে সেটা সারা মাস পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। এরকম তখন এই ব্লিডিংয়ের প্রবলেমটা নিয়েই সাধারণত আমাদের কাছে রোগীরা এসে থাকেন। আচ্ছা, এবং অনেকে এমন মারাত্মক পর্যায়ে এসে থাকেন যে তাদেরকে তৎক্ষণাৎ ব্লিডিং বন্ধ করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, ইভেন ব্লাডও দেওয়ার ব্যবস্থা করতে হয়। আচ্ছা, এতটাই রক্তশূন্য অবস্থায় আসেন। আচ্ছা, আর কিছু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে অ্যাসিম্পটোম্যাটিক, যে তার সিমটম কোনোটা প্রকাশিত হলো না, কিন্তু হঠাৎ করেই সে ডাক্তারের কাছে আসলো, হয়তো অন্য কোনো প্রবলেমের কারণে আসছে, ডাক্তার পেটে হাত দিয়ে দেখতে পেল যে তার পেটে একটা বলের আকৃতির বা বড় আকৃতির একটা টিউমার রয়েছে। ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে আসেন, তখন আমরা দেখে তখন এটা করি যে পেটে তার বেশ বড় টিউমার, যেটা পেটে হাত দিলেই অনুভব করা যাচ্ছে। ম্যাডাম, এই ধরনের রোগের ক্ষেত্রে চিকিৎসা কি কি আছে? জরায়ু টিউমারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। এই চিকিৎসাটা করতে গেলে আমাদেরকে বেশ কিছু দিক চিন্তা করে করতে হয়। প্রথমত আমার কাছে যে পেশেন্টটা আসে, রোগীটা আসে, সেটা প্রথমে সে আমার কাছে কি সিমটম নিয়ে আসছে, সেই সিমটমটার আমার প্রাথমিক চিকিৎসা দিতে হয়। যদি সে ব্লিডিং বেশি নিয়ে আসে সেই মুহূর্তে, তাহলে তখন তাকে আমাকে ব্লিডিং কমানোর জন্য ওষুধ দিতে হয়। তারপরে যদি তার ব্লিডিংয়ের কারণে বা রক্ত শূন্যতা যদি দেখা দেয়, তাহলে সেই রক্ত শূন্যতা তার আমাকে কারেকশন করতে হয়, সেটা ওষুধের মাধ্যমেই হোক বা ব্লাডের মাধ্যমেই হোক। তারপরে আমাকে দেখতে হয় যে টিউমারটার সাইজ কীরকম আছে, সেটার উপরে আমাকে চিকিৎসা দিতে হয়। যদি এরকম কোনো কারণে, যেমন আমি বললাম যে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে কেউ আসে আমার কাছে এবং টিউমারটা যদি ছোট পর্যায়ে থেকে থাকে, তাহলে আমরা এবং তার বয়সও যদি কম থাকে কারো, তাহলে আমরা তাকে বলি যে না, তোমার এই মুহূর্তে এখন ওরিড হওয়ার কোনো কারণ নেই। তার যদি কোনো সমস্যা তৈরি না হয়ে থাকে এবং টিউমারটা যদি ছোট থাকে, তাহলে আমরা তাকে বলি যে তুমি তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নাও, ফ্যামিলি কমপ্লিট করো, এটার কথা বলে থাকি। কিন্তু যদি এমন হয়ে থাকে যে না, তার বয়স কম কিন্তু টিউমারটা অনেক বড় আছে, সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, অনেক ক্ষেত্রে যদি বেশ বড় পর্যায়ে টিউমার নিয়ে আসে, তাহলে আমরা শুধু টিউমারের অপারেশন করার কথা বলি। শুধু টিউমারটাকে অপসারণ করা হয়, শুধু টিউমার অপারেশন। জরায়ুর অপারেশন সব সময় প্রযোজ্য নয়। আচ্ছা, বিশেষ করে 40-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে তো বটেই, যে তাদের ক্ষেত্রে আমরা শুধু টিউমার অপসারণের কথা বলে থাকি। এবং এই টিউমার অপসারণটা কিন্তু দুইভাবে করা যায়। একটা পেট কেটেও করা যায়, আর এখন যেটা নতুন পদ্ধতি আমরা এখন করি, আমরা সবসময় করে থাকি, ল্যাপারোস্কোপিক মেথডেও আমরা টিউমারটা অপসারণ করে থাকি। আচ্ছা ম্যাডাম, তাহলে তো যেটা আমরা জানতে পারলাম যে নতুন যেহেতু এক পদ্ধতি এসেছে, ল্যাপারোস্কোপিক যে পদ্ধতি, এটা সাথে নিশ্চয়ই সাধারণ পদ্ধতির কিছু পার্থক্য আছে, এবং এই সুবিধাগুলো একটু জানতে চাচ্ছি। ন্যাচারালি যেটা হচ্ছে যে পেট কেটে যদি অপারেশন করতে হয়, তাহলে তো বেশ বড় একটা কাটা পড়ে সেটার জন্য। আর যদি আমরা ল্যাপারোস্কোপি বা বাংলা কথায় যদি বলতে হয় যে পেট ফুটা করে অপারেশন, সেটা সেইভাবে করলে আমাদের কাটার পরিমাণ খুবই মিনিমাম, এবং যার ফলে হয় যে অল্প সময়ে পেশেন্ট আরোগ্য লাভ করতে পারে, এবং যত বড় পেট কাটা থাকে ব্যথার পরিমাণ তত বেশি থাকে, কাজে কর্মে যোগদান করতেও তার দেরি হয়, হাসপাতালে বেশি দিন থাকতে হয়। কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করলে তার ব্যথার পরিমাণ কম থাকবে, তাড়াতাড়ি সে সুস্থ হবে, তাড়াতাড়ি সে তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে। আচ্ছা, সেই জন্য যেটা, তবে এর মধ্যে সেটা হচ্ছে যে সেই চিকিৎসার শুরুতেই যদি ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হয়, তবেই কিন্তু এটা সম্ভব। নাহলে আদারওয়াইজ যদি টিউমার এমন পরিমাণে বড় হয়ে গেল, তখন আবার এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করা কষ্টকর হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, একটু আমি জানতে চাইবো যে চিকিৎসা সম্পর্কে যদিও জেনে ফেলেছি, তারপরেও একটু জানতে চাইবো যে এই রোগগুলো নির্ণয়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন? সাধারণত যেটা জরায়ু টিউমার নির্ণয়ের জন্য, ডায়াগনোসিসের জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন বা পেটের আলট্রাসোনোগ্রাম করলেই আমরা এটা ডিটেক্ট করতে পারি। প্রথমত পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা পেশেন্টকে দেখে তার শরীরে এক্সামিনেশন করে, তার যদি ম্যারিড পারসন হয়ে থাকে
তাহলে তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো আমরা নিজেরা করে তারপরে আমরা ল্যাবরেটরিতে তখন আল্ট্রাসোনোগ্রাম করতে পাঠাই এটাকে কনফার্ম করার জন্য, করে তারপরে আমরা চিকিৎসা। ম্যাডাম, আপনি শুরুতেই বলেছিলেন যে জরায়ুমুখের টিউমার দুই ধরনের হয়ে থাকে, বিনাইন এবং ম্যালিগনেন্ট। তো ম্যাডাম, এবার একটু জানতে চাইবো যে যখন টিউমারটি ভয়াবহ বা ক্যান্সার আমরা বলছি, সেই ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা বা সেই ক্ষেত্রে কি কি করণীয় আছে রোগীর জন্য? সাধারণত আমি যেটা বললাম যে ফাইব্রয়েড ইউটেরাস যেটা, সেটা কিন্তু সাধারণত এটাকে আমরা বিনাইন টিউমার বলে থাকি। সেই জন্য জরায়ু টিউমার প্রথমেই সবার এত ঘাবড়ানোর কারণ নেই, কারণ এটা থেকে ম্যালিগনেন্সির পরিমাণ বা ক্যান্সারের পরিমাণ খুবই কম, একদম নেগলিজেবল 0.5% বললে হয়। আচ্ছা, সেই জন্য জরায়ু টিউমার মানে সবার এত ভীতিজনক অবস্থায় পৌঁছানোর দরকার নেই যে তার ক্যান্সার হয়ে গেছে। তারপরেও সেটা হচ্ছে যে এটা ছাড়াও জরায়ুতে আরও অন্যান্য ক্যান্সার হতে পারে। তো যদি সেই ক্ষেত্রে আমরা জরায়ুর ক্যান্সার কারো হয়ে থাকে, তাহলে সেটার জন্য আমরা আলাদা সেটা যথোপযুক্ত চিকিৎসা দিয়ে থাকি। সেটার জন্য সার্জারি করার দরকার হয়ে থাকে, সার্জারি করার পরে পেশেন্টকে আবার কেমোথেরাপি দেওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটু পরবর্তীতে সেই চিকিৎসা যথাযথ জায়গায় গিয়ে নিতে হবে, যথাযথ জায়গায় সার্জন ট্রিটমেন্ট করার পরে তারপরে এটা অনকোলজিস্টের কাছে রেফার করা হয়। ম্যাডাম, আমরা তো জরায়ুমুখের টিউমার সম্পর্কে অনেক কিছু শুনলাম, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। যে কোনো রোগের ক্ষেত্রে আমি বলবো যে যদি কারো কোনো স্বাভাবিক জীবনে চলার পথে যদি কোনো ব্যতিক্রম দেখা যায়, কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়, তাহলে শুরুতেই সেটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ নিলে অনেক কিছুই আমরা ছোট অবস্থায় আমরা সেটা সমস্যার মোকাবেলা করে আমরা সুস্থতা ফিরে পেতে পারি। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জেনে নিলাম জরায়ুর টিউমার ও তার চিকিৎসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকের শিশুদের ব্যায়ামের এপিসোডে আমরা ইউজ করব খুব সাধারণ এবং সবাই চেনেন এমন একটা প্রপস, সেটা হচ্ছে স্কিপিং। স্কিপিংটা হচ্ছে যে বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু বার্ন ক্যালোরিজ। যখন কার্ডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে অনেকে মনে করেন যে খুব অনেক বড় ট্রেডমিল বা অনেক বেশি দামি সাইকেল বা অনেক কিছু না হলে পরে বুঝি ক্যালোরি বার্ন করা যাচ্ছে না। আবার শিশুদের ক্ষেত্রেও তারা মনে করেন যে হ্যাঁ, খুব বেশি মানে মুভমেন্ট হয়তো তার খুব একটা দরকারি না বা উপযোগী হবে না। সেক্ষেত্রে আমরা স্কিপিংয়ের কথা বলতে পারি যে স্কিপিংটা খুবই ইফেক্টিভ ক্যালোরি বার্নের ক্ষেত্রে। পাশাপাশি শিশুর জন্য ক্যালোরি বার্ন না, তার শরীরের গঠনটা ঠিক হওয়ার জন্য, তার স্ট্যামিনা বিল্ড আপের জন্য এবং টোটাল বডি একটা ওয়ার্কআউট হিসেবে স্কিপিংটা কিন্তু খুব সহজেই ইউজ করা যায় এবং উচিত। আর আরেকটা হলো যে এটার করার জন্য যেহেতু খুব একটা জায়গার প্রয়োজন হয় না এবং খুব বেশি ওজন না হলে পরে এক্ষেত্রে খুব বেশি সেফটি মেজারও নিতে হয় না, ফলে এটা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এবার দেখব যে স্কিপিংয়ে কীভাবে বিভিন্ন ভেরিয়েশন করে আপনি শিশুর ব্যায়ামের জন্য এটি খুব ইন্টারেস্টিং ওয়েতে উপযোগী করে নিতে পারেন। আমাকে এখানে হেল্প করবে লিও। ওকে, প্রথমে আমরা দেখব যে নর্মাল স্কিপিং একটা রেঞ্জে। ওকে লিও, স্টার্ট। ফাইন, আমরা ডাবল পায়ে দেখছি, খুব হালকা মুভমেন্টটা যেন হয়, খুব টোয়ের উপরে থাকে, পায়ের আঙ্গুলের উপরে থাকে, গোয়ালিটা না পড়ে, খুব ধুপ ধুপ করে থেমে থেমে না হয়, একটা রিদমের সাথে হয়। ইয়েস, অ্যান্ড গুড, অ্যান্ড ফাইন, স্টপ, গুড। হ্যাঁ, তো যখন তুমি করছিলে তখন কি তোমার গোয়ালিতে পায়ে খুব ব্যথা হচ্ছিল বা হাঁটুতে ব্যথা লাগছিল? না, যেটা হচ্ছে যে অনেকে ভুল করে স্কিপিংটা করে, যে ঠিক মতো অভ্যাসটা না করেই খুব জোরে জোরে ফেলেন এবং গোড়ালিতে প্রেশারটা দেন, বা দেখা যাচ্ছে যে একবার করছেন আবার থামছেন আবার করছেন। হ্যাঁ, রিদমের সাথে জিনিসটা করা লাগবে এবং আঙ্গুলের উপরে থাকতে হবে, পুরোটা গোড়ালি সহ না ফেলে। তো যখন বাচ্চারা এইভাবে মুভমেন্টটা করবে, অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি অল্প অল্প করে একটু ভেরিয়েশন ইউজ করতে পারেন, যে একটা প্রপসে কীভাবে বিভিন্ন রকমভাবে করা যাবে। তো আমরা দেখলাম যে বেসিক মুভ যখন শিশু করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন ভেরিয়েশনের জন্য আপনি বিভিন্ন ধরনের এর ভেতরে চেঞ্জ আনতে পারেন। ওকে লিও, গো। সিঙ্গেল লেগ, প্রথমে ডাবল লেগে, দেন ইল চেঞ্জ। ওকে ফাইন, দেন ইয়েস, সিঙ্গেল লেগ অ্যান্ড দেন এগেইন চেঞ্জ, ডাবল লেগ অ্যান্ড দেন এগেইন সিঙ্গেল লেগ, অন্য পায়ে আবার, গুড, অ্যান্ড দেন এগেইন ডাবল লেগ
ওকে ওকে নাইস। তো আমরা যেটা দেখলাম যে যখন 2 পায়ে করছে তখন কিন্তু এক ধরনের ওয়ার্কআউটটা হয়, আর যখন 1 পায়ের উপর যাচ্ছে তখন কিন্তু পুরো শরীরের ভরটা 1 পায়ের উপর যাচ্ছে, তখন ব্যালেন্সটা আরও বেশি দরকার হয়। এবং যখন আপনি রোপ ইউজ করছেন তখন রোপের সাথে আপনার কম্বিনেশনটা রিদমটা যদি না থাকে তখন দেখা যাবে যে রোপটা বারবারই হয়তো পায়ে আটকে যাচ্ছে। তখন অবশ্য খুব অধৈর্য হলে হবে না, শুরুতে এটা হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে শরীরের ভেতর রিদমটাও চলে আসবে। তো এটা খুব ভালো একটা ব্যায়াম। আপনারা যদি ওবেস থাকে শিশু, শুধু খেয়াল করতে হবে যাদের হাঁটুর খুব সমস্যা আছে তাদেরকে একটু খেয়াল করে স্টেপ বাই স্টেপ করতে হবে। আর যারা অনেক বেশি ওভারওয়েট তাদেরও দেখা যাবে যে অন স্পট কিছু মুভ করে শরীর ওয়ার্ম আপ হলে পরে স্কিপিংটাকেও ওয়ার্ম আপ হিসেবে আপনি ইউজ করতে পারেন, বাট যদি আপনার পূর্ব অভ্যাস থাকে। আর তা নইলে অন্য কয়েকটি ফ্রি হ্যান্ড অভ্যাস করে তারপর আপনি স্কিপিংটা অ্যাড করতে পারেন। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার শিশুর যদি বমি হয় সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাবার পূর্বে কি কি করবেন, চলুন সেই বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। বাচ্চার বমি এবং এই বাচ্চার বমি নিয়ে আমাদের মা বাবাদের দুশ্চিন্তার কোনো অভাব সাধারণত দেখা যায় না। এবং মা বাবারা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে তাদের প্রধান কমপ্লেনই থাকে, তাদের প্রধান অভিযোগই থাকে যে তাদের বাচ্চা যে কোনো কিছু খেলেই পেটে রাখে না, বমি করে দেয়। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং এক্ষেত্রে অভয় দেওয়ার ব্যাপারে আমি যে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের যখন তারা বড় হতে থাকে তখন তাদের ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ হতে থাকে এবং সেক্ষেত্রে তখন তারা সব খাবার ডাইজেস্ট করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, যার জন্য তারা খাবার বমি করে ফেলে। এবং এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা একটা কাজই করবেন, কোনো ওষুধ বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনারা বাচ্চাকে দিবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা বাজার থেকে নর্মাল ওআরএসের যে নর্মাল স্যালাইনটা কিনতে পাওয়া যায় সেটাই আপনারা প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। তবে যদি এরকম দেখেন আপনারা অভিভাবকরা যে বাচ্চারা অতিরিক্ত বমি করছে এবং অতিরিক্ত বমির পরে প্যারালাইজড হয়ে যাচ্ছে, প্যারালাইজড এরকম যে কোনো হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে অথবা চোখ উল্টে যাচ্ছে কিংবা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে অথবা কোনো নর্মাল কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাথে সাথে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। শাকসবজির ফাইবার অন্ত্রের ক্যান্সার কমাতে সাহায্য করে, তাই নিয়মিত শাকসবজি খেতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: প্রথমত অল্প বয়সে বিয়ে, দ্বিতীয়ত অল্প বয়সে সন্তান হওয়া, তৃতীয়ত বেশি সন্তান হওয়া, এই সন্তান আবার ঘন ঘন হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, বিশেষ করে নারীদের বিশেষ সময়ে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে পরিচ্ছন্নতার অভাব যদি থাকে, অপুষ্টিও একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটি ভাইরাস, যেটাকে সংক্ষেপে এইচপিভি বলা হয়, এবং এই ভাইরাসের সংক্রমণ বারবার হলে জরায়ুমুখের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বাড়ে। এই কয়েকটিকেই আমরা গুরুত্ব দিই। আরেকটি হলো বহুগামিতা। আমাদের সমাজের যে কিছু কিছু নিয়ম নীতি ছিল যেগুলি ভালোর জন্যই বলা যায়, কিন্তু অনেকটা পশ্চিমা সংস্কৃতির যে একটা অনুপ্রবেশ, সেক্ষেত্রে আমাদের একটা দেখা যাচ্ছে যে বহুগামিতা মানে একের অধিক সঙ্গীর সাথে মিলামেশার প্রবণতাটা আমাদের সমাজের কিছু কিছু অংশে আগে ছিল না, এখন দেখা যাচ্ছে। সেজন্য এটিকেও আমরা খুব গুরুত্ব দিচ্ছি। এর ফলেও জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।